নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর আয়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর কোশ্চেন আনসারগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একে বলেছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। এ 2 জন অনুচরের মধ্যে, বি 3 জন অনুচরের মধ্যে, সি 4 জন অনুচরের মধ্যে, ডি 5 জন অনুচরের মধ্যে। সঠিকটা হবে অপশান সি, 4 জন অনুচরের মধ্যে। পর 2 বলেছে খুতবা কথাটির অর্থ হলো অপশান এ পবিত্র, অপশান বি ভাষণ, অপশান সি কবিতা, অপশান ডি গান। সঠিকটা হবে অপশান বি ভাষণ। তারপর 3 বলেছে দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি খিজির খান, অপশান ডি ইব্রাহিম লোদি। সঠিকটা হচ্ছে অপশান এ আলাউদ্দিন খলজি। তারপর 1-4 বলেছে নিকোলা কোনটি ছিলেন অপশান এ চীনা পর্যটক, অপশান বি পারসিক পর্যটক, অপশান সি রোমান পর্যটক, অপশান ডি ইতালীয় পর্যটক। সঠিকটা হচ্ছে অপশান ডি ইতালীয় পর্যটক। 1-5 বলেছে ভারতের মোগল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল অপশান এ আফগান ও শিখরা, অপশান বি মারাঠা ও শিখরা, অপশান সি রাজপুত ও আফগানরা, অপশান ডি জাট ও সৎনামীরা। সঠিকটা হচ্ছে অপশান সি রাজপুত ও আফগানরা। বলেছে হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন অপশান এ একবার, অপশান বি দুবার, অপশান সি 3 বার, অপশান ডি 4 বার। সঠিকটা হচ্ছে অপশান বি 2 বার। তারপর 1-7 বলেছে সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন অপশান এ 1580 খ্রিস্টাব্দে, অপশান বি 1590 খ্রিস্টাব্দে, অপশান সি 1600 খ্রিস্টাব্দে, অপশান ডি 1605 খ্রিস্টাব্দে। সঠিকটা হচ্ছে অপশান এ 1580 খ্রিস্টাব্দে। তারপর 1-8 ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন অপশান এ মুর্শিদ কুলি খানকে, অপশান বি মালিক অম্বরকে, অপশান সি শিবাজিকে, অপশান ডি রানা প্রতাপ সিংহকে। সঠিকটা হচ্ছে অপশান সি শিবাজিকে। তারপর অনেক ঐতিহাসিকের মতে দিল্লির দি নাম অপশান এ কলিঙ্গ, অপশান বি কম্বোজ, অপশান সি গান্ধার, অপশান ডি ইন্দ্রপ্রস্থ। সঠিকটা হচ্ছে অপশান ডি ইন্দ্রপ্রস্থ। তারপর 1-10 মোগল আমলে সব থেকে ছোট ঘরকে বলা হতো অপশান এ হাভেলি, অপশান বি মকান, অপশান সি কোঠরি, অপশান ডি নেহর ই বিহিসৎ। সঠিকটা হচ্ছে অপশান সি কোঠরি। তারপর দিয়ে বলেছে এটা ঠিক না ভুল লেখো, দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন। এটা ঠিক হবে। তারপর দিয়ে বলেছে ঠিক না ভুল লেখো, হৌজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন। এটা ভুল হবে। তারপর 3 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো, ভারমল, ভাগবন্ত দাস, রণজিৎ সিংহ, মান সিংহ। বেমানানটা হচ্ছে রণজিৎ সিংহ। তারপর 4 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো, পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বুরহানপুর। বেমানানটা হচ্ছে বুরহানপুর। তারপর 3 বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে 1 বলেছে খলজি বিপ্লব, 2 বলেছে রুমি কৌশল, 3 বলেছে রাজা গণেশ, 4 বলেছে সফাবি। খস্তম্ভে এতে বলেছে ইরান, বিতে বলেছে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, সিতে বলেছে বাবর, ডিতে বলেছে বাংলা। তাহলে 1-টা বি, 2-টা সি, 3-টা ডি, 4-টা এ হবে। তারপর 4 বলেছে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তরটা হবে হচ্ছে আফ্রিকা। তারপর 2 বলেছে আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তরটা হবে তেলেগু। তারপর 4-3 বলেছে চলদি রানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অটোমান তুর্কি সেনাবাহিনী 1514 খ্রিস্টাব্দে চলদি রানের যুদ্ধে পারস্য দেশের রাজশক্তি সাফাভিদের সেনাবাহিনীকে পরাস্ত করে। তাহলে উত্তরটা হবে অটোমান তুর্কি সেনাবাহিনীর সঙ্গে পারস্য দেশের রাজশক্তি সাফাভিদের। 4 বলেছে ওয়াতন কথার অর্থ কী? কথাটির মানে হলো নিজের ভিটে বা এলাকা, স্বদেশ। 4-5 কাকে চিরাগ ই দিল্লি বলা হয়? দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরুদ্দিন চিরাগ ই দিল্লির প্রদীপ দরগায় আলোর উৎসব পালন করত। 6 স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? ইংল্যান্ডের রাজা প্রথম জেমস দূত টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তারপর 4-7 কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? নেদারল্যান্ডস দেশের লোকেদের বলা হয় ডাচ, এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামেও পরিচিত। 5-1 তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন, এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। তারপর 5-2 পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? পটভূমি, ধনসম্পদের প্রলোভন এবং স্থায়ী সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন নিয়ে বাবর ভারতবর্ষ আক্রমণ করেন। লোদি বংশের অন্তর্কলহ এবং
রাজনৈতিক অস্থিরতা বাবরের সামনে এই সুযোগ এনে দেয়। যুদ্ধ: বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে অগ্রসর হলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদির সঙ্গে তাঁর যুদ্ধ হয়। ফলাফল: পানিপথের প্রথম যুদ্ধের ফলে লোদি বংশের পতন ঘটে এবং মোগল যুগের সূচনা হয়। 5-3 দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কী উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য: 1. বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা। 2. শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা। 3. দাক্ষিণাত্যে বিপুল অর্থসম্পদ লুট করা। তারপর 5-4 তির-ই লাগে কি? প্রেক্ষাপট: হিন্দু প্রধান ভারতবর্ষের সুবিশাল সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলহ-ই-কুল এর অর্থ হল ধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। দিন-ই-ইলাহি প্রবর্তন: সুলহ-ই-কুল নীতির বাস্তবায়ন হিসেবে আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। তারপরে হচ্ছে 5 দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? শহরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। কারণ: 1. পেশাভিত্তিক জনবসতি: দিল্লিতে কোনো জাতি বা ধর্মীয় কারণে জনবসতি গড়ে ওঠেনি। সাধারণত একই পেশার মানুষদের নিয়ে একটি মহল্লা গড়ে উঠেছিল। 2. অবস্থানের পরিবর্তন: রাজধানী হিসেবে মূল দিল্লি শহরের অবস্থান কয়েক দশক পরপর বারবার বদল হয়েছে, তাই জাতপাত ভিত্তিক শহর গড়ে ওঠার সুযোগও বেশি ছিল না। হচ্ছে 5-6 হুন্ডি বলতে কি বোঝায়? শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ায় খুব সুবিধা হয়েছিল। 6 বলেছে গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? মর্যাদা বৃদ্ধি: গিয়াসউদ্দিন বলবন দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য 1. সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া এবং পাইবস এর অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। 2. তিনি জমকালো পোশাক পরা দেহরক্ষী নিয়ে দরবারে আসতেন এবং গাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি করতেন। 6-1 অথবা ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝায়? ইক্তা কথার অর্থ হলো অর্পিত জমি বা জায়গির। ইলতুৎমিশ তার সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশে ভাগ করেন এবং এক একটি এলাকার এক একজন সামরিক অভিজাত বা সামরিক নেতাকে বেতনের পরিবর্তে জমি দেন। এই জমি ইক্তা নামে পরিচিত। যারা ইক্তা পেতেন তাদের বলা হতো ইক্তাদার বা মুক্তি। তারপর 6-2 খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ। পক্ষ: খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে। ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয় ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদির নেতৃত্বে পূর্ব ভারতের আফগান নেতাগণের সঙ্গে বাবরের। সময়কাল: খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। হচ্ছে ঘরঘরা হবে, ঠিক আছে, এটা একটু ভুল লেখা আছে। ঘরঘরার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে। তারপর ফলাফল: খানুয়ার যুদ্ধে রানা সংগ্রাম সিংয়ের পরাজয় ঘটলে তার সাহায্য নিয়ে আফগান শক্তির পুনরুত্থানের সম্ভাবনা বিনষ্ট হয় আর রাজপুতদের পক্ষে মুঘলদের ক্ষতি করার সম্ভাবনা দূর হয়। ভারতবর্ষে মুঘলদের প্রতিদ্বন্দ্বী আফগানরা পরাজিত হলে মুঘল আধিপত্য সুদৃঢ় হয়। পশ্চিম ভারতে আফগানরা ক্ষমতায় থাকলেও মুঘলদের প্রতিহত করার মতো শক্তি আর তাদের ছিল না। তারপর 6-3 বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। জাহাঙ্গীর বাংলার জমিদারদের নিজের দলে টানার চেষ্টা করেন। জাহাঙ্গীরের সময়ে বাংলা ভালোভাবে মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়ে পড়ে। তার আমলে মেওয়াড়ের রানারাও মুঘলদের আধিপত্য মেনে নেন। তবে মুঘলরা কিন্তু সব রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেনি। যেমন ধরো, শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক ভালো থাকেনি। তারপর
4. দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কি জানা যায়? এর গল্প। লালকেল্লা থেকে জাহান আর বেগম চক পর্যন্ত বিস্তৃত বাজারের উত্তর দিকে একটি সরাইখানা ও বাগান এবং দক্ষিণে একটি স্নানাগার তৈরি করে দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহান আরা। জনশ্রুতি হলো চাঁদনি রাতে জলে চাঁদের আলো পড়ে চিকচিক করত বলে ওই জায়গার নাম হয়েছে চাঁদনি চক। আবার এও গল্প আছে যে ওই বাজারে সোনার উপর টাকার ঝিলিকের জন্য চাঁদনি চক নামটি তৈরি হয়েছে। 6 অথবা ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এর মতো ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি ছিল দুর্গের মতো। এই সমস্ত কুঠিগুলিতে ইউরোপীয় বণিক কোম্পানিগুলি অস্ত্রশস্ত্র মজুদ রাখত। বাসগৃহ ও গুদামের মতো কুঠিগুলিকে ইউরোপীয় বণিকরা বাসগৃহ হিসাবে ব্যবহার করত। ইউরোপীয় বণিকগণ কুঠিগুলি পণ্য সামগ্রী রাখার জায়গা অর্থাৎ গুদাম হিসেবেও ব্যবহার করত। কর্মচারীদের আবাসস্থল কুঠিগুলি বণিকদের পাশাপাশি নিরাপত্তারক্ষী, সেনা ও অন্যান্য বাণিজ্য কর্মচারীদেরও বসবাসস্থল ছিল। তারপর 7 সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন? সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা যেটা ছিল তার উত্তরটা বলছি। 1211 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ এক জটিল পরিস্থিতিতে সুলতান হন। এই সময় তার সামনে যে 3টি সমস্যা ছিল সেগুলি হলো: 1. সাম্রাজ্যের মধ্যে তুর্কি অভিজাতদের বিদ্রোহ। 2. মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গোল নেতা চেঙ্গিস খানের ভারত আক্রমণের সম্ভাবনা। 3. সিন্ধু দেশের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচার বিদ্রোহ। 1. বিদ্রোহ দমন। তিনি তাজ উদ্দিন ও নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করে নিজেকে কন্টক মুক্ত করেন। 2. তিনি বাংলার শাসক আলিমকে পরাজিত করেন এবং রাজপুত রাজ্যগুলি পুনর্দখল করেন। 2. সিংহাসনে বৈধতা প্রতিষ্ঠা। 1. ইলতুৎমিশ অনেক উপহার পাঠিয়ে খলিফার কাছ থেকে সুলতানদের বৈধতার অনুমোদন প্রার্থনা করেন। খলিফা দিল্লির সুলতানিতে তার কর্তৃত্বকে অনুমোদন দেন। মঙ্গোল আক্রমণ প্রতিরোধ। দূরদৃষ্টিসম্পন্ন ইলতুৎমিশ জালালউদ্দিন এ আশ্রয় না দেওয়ার ফলে চেঙ্গিস খান ভারত ত্যাগ করে চলে যান। 7 অথবা বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভূমিকা: বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে যে সংঘর্ষ চলেছিল তাকে একটি নিছক ধর্মীয় লড়াই ভাবলে ভুল হবে। ঘটনাচক্রে অবশ্য বিজয়নগরের শাসক ছিলেন একজন হিন্দু আর দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির শাসকরা ছিলেন মুসলমান। বিজয়নগর ও সুলতানি রাজ্যগুলির সংঘর্ষের প্রকৃতি: এলাকা দখলের লড়াই। দাক্ষিণাত্যে রায়চুর, দোয়াব, কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা এবং মারাঠাওয়াড়া ছিল উর্বর বাণিজ্যে সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলগুলির দখল নিয়ে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়। স্বার্থের লড়াই: নিজ রাজ্যের রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থে বিজয়নগর ও বাহমনি রাজ্য দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। বাণিজ্যিক আধিপত্যের লড়াই: কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলে বহু বন্দর ছিল। এই বন্দরগুলি নিয়ে দেশের মধ্যে ও দেশের বাইরে বাণিজ্য চলত। বন্দরগুলি দখল নিয়ে বিজয়নগর ও বাহমনির মধ্যে দ্বন্দ্ব বাধে। সম্পদ দখলের লড়াই: কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চলে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল ছিল অর্থ ও সম্পদে পূর্ণ। এই অঞ্চলগুলির বিপুল সম্পদ দখলের লক্ষ্যে এই লড়াই শুরু হয়েছিল। দাক্ষিণাত্যে প্রাধান্য বিস্তারের লড়াই: দাক্ষিণাত্যে প্রাধান্য বিস্তারের লক্ষ্যে এই লড়াই শুরু হয়েছিল। বাহমনি সুলতানগণ তুগলক সাম্রাজ্যের শেষ সীমা মাদুরা পর্যন্ত অগ্রসরে উদ্যত হন। বিজয়নগর রাজারা তা প্রতিরোধ করতে গেলে বাহমনি সুলতানের সঙ্গে লড়াই বাঁধে। 7.2 মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন যে রাজপুতদের সহযোগিতা ছাড়া মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করা সম্ভব নয়, তাই তিনি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজপুতদের আনুগত্য লাভ করে মোগল শাসনকে ভারতীয় চরিত্র দিতে চান। আকবরের রাজপুত নীতি: বৈবাহিক সম্পর্কের দ্বারা আকবর নিজের অম্বর রাজ বিহারী মল্লের কন্যাকে বিয়ে করে এবং নিজের পুত্রের সঙ্গে ভগবান দাসের কন্যার বিবাহ দেন। ধীরে ধীরে মারওয়ার, বিকানির, বুন্দি,
থঞ্জোর প্রভৃতি রাজ্যগুলিও আকবরের বশ্যতা মেনে নেয়। সামরিক শক্তি প্রয়োগের দ্বারা মেবারের সিসোদীয় বংশের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ আকবরের বশ্যতা স্বীকারে রাজি ছিলেন না। মেবারের রাজধানী চিতোর দখলের জন্য 1567 খ্রিস্টাব্দে উদয় সিংহের সঙ্গে এবং 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের সঙ্গে আকবরের হলদিঘাটে যুদ্ধ হয়। নিয়োগের মাধ্যমে মোগল সেনাবাহিনী ও রাজস্ব ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আকবর রাজপুতদের সামরিক ও অসামরিক উচ্চ পদে নিয়োগ করেন। 4 ধর্মীয় সমন্বয় স্থাপনের মাধ্যমে রাজপুতদের মিত্রতা লাভের উদ্দেশ্যে আকবর জিজিয়া ও তীর্থকর সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি রাজপুতদের নানা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেন। ফলাফল আকবরের রাজপুত নীতির ফলশ্রুতি হিসাবে রণনীপুর রাজপুত জাতি মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়। 3 সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? বা তালা ও জলাধার ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিল হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি। 8 কোনা এই জলাধারের বর্ণনা দিয়েছিলেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় 4 কোনা জলাধার হৌজ-ই আলাই। পরে এর নাম হয় হৌজ-ই খাস। গিয়াসউদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টোদিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি হিসাবে অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজ-ই শামসি বা নালাগুলোর ওপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বল্লভনের আমলে মেয় দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুগলক এইসব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। 7-3 অথবা মোগল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। যুগে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের উল্লেখযোগ্য প্রসার ঘটেছিল। এ যুগে বন্দর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক ও আঞ্চলিক এই 3 ধরনের বাজারে বাণিজ্য চলত। মোগল আমলে বাণিজ্যের প্রসার। অভ্যন্তরীণ বাণিজ্য। মোগল যুগে দুভাগে অভ্যন্তরীণ ও অন্তর্বাণিজ্য প্রসার ঘটেছিল। এগুলি হলো: 1 স্থানীয় অঞ্চলের বাণিজ্য। আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র ছিল গ্রামের হাট ও মেলাগুলি। এক্ষেত্রে গ্রাম থেকে শহরে পাঠানো হতো কাঁচামাল ও খাদ্যশস্য, আর শহর থেকে গ্রামে আনা হতো বিভিন্ন ভোগ্যপণ্য ও শিল্পজাত সামগ্রী। 2 দূরপাল্লার আন্তর্দেশীয় বা আন্তঃপ্রাদেশিক বাণিজ্য। স্থলপথে পরিবহন খরচ বেশি হতো বলে উপকূল ধরেই মূলত আন্তঃপ্রাদেশিক বাণিজ্য পরিচালিত হতো। আন্তঃপ্রাদেশিক বাণিজ্যের প্রধান পণ্য ছিল শৌখিন দ্রব্য সামগ্রী, খাদ্যশস্য ও বস্ত্র। স্থলপথে অন্তর্দেশীয় বাণিজ্যের 2 মূল কেন্দ্র ছিল আগ্রা ও বুরহানপুর। গুজরাট থেকে উত্তর ভারতে রপ্তানি করা হতো রেশম ও তাঁতবস্ত্র। বিহার থেকে গম পাঠানো হতো আগ্রায় এবং মুলতান থেকে চিনি পাঠানো হতো লাহোরে। বহির্বাণিজ্য। মোগল যুগে স্থল ও জলপথ ধরে বহির্বাণিজ্য পরিচালিত হতো। 1 বাণিজ্য পথ। স্থলপথ ধরে পশ্চিমে কাবুল ও কান্দাহারের মধ্যে দিয়ে ভারতীয় পণ্য পাঠানো হতো চীন, তিব্বত ও পূর্ব ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে। মোগল যুগে ভারতে বহির্বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুসলিম, হিন্দু, আরব, ইহুদি, পর্তুগিজ, ওলন্দাজ ও ইংরেজ বণিকগণ। মোগল আমলে বহির্বাণিজ্যের উল্লেখযোগ্য 2টি জলপথের একটি প্রসারিত ছিল লোহিত সাগরের মধ্যে দিয়ে কায়রো, আলেকজান্দ্রিয়া হয়ে ইউরোপ পর্যন্ত। অপর জলপথটি পারস্য উপসাগরের বসরা, বাগদাদ হয়ে পশ্চিম এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রসারিত ছিল। 2 আমদানি ও রপ্তানি দ্রব্য। ভারত থেকে বিদেশে রপ্তানি করা হতো মসলিন, কাপড় সহ অন্যান্য বস্ত্র, বিভিন্ন মশলা, চাল, গম, তেল ইত্যাদি। বিদেশ থেকে ভারতে আমদানি করা হতো ঘোড়া, হাতির দাঁত, কাঁচা রেশম, সোনা, তামা, টিন, দস্তা, সীসা, পারদ, ওষুধ, মদ, ফল, কাঁচ, চীনামাটির বাসন ইত্যাদি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।